ভারত বাংলাদেশ সীমান্তে আবারও শুরু হয়েছে। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানান নিষেধাজ্ঞা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য সেক্টরে। বাংলাদেশ ভারত থেকে তুলা বা কি আমদানি করবে না, ভারত আবার নিষেধাজ্ঞা দিচ্ছে স্থলবন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছেন অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হঠাৎ করে আবারও বাংলাদেশের দিকে ব্যাপকভাবে ভুরু কোঁচকাচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদী। পোশাক শিল্প থেকে শুরু করে সেভেন সিস্টার্স ও মায়ানমার অঞ্চলের বিভিন্ন এলাকাবর্তীতেও কিন্তু ভারত আবারও ব্যাপক তোলপাড় ও বিশৃঙ্খলা শুরু করেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলছে তার বাণিজ্যিক যুদ্ধ, এদিকে বাংলাদেশের নির্বাচন ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সেনাপ্রধান ওয়াকারকে টার্গেট করে ভারত ব্যাপক এক মিশন চালাচ্ছে। এদিকে সজীব ওয়াজেদ জয়ও নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বিশাল এক মিটিং করার জন্য বর্তমানে উপস্থিত রয়েছেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারেরও ব্যাপক ব্যক্তিত্ব প্রকাশ পাওয়া গিয়েছে। আসুন সর্বশেষে বিষয়ে আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। উইথ ডিউ রেসপেক্ট, দেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষরা কম বেশি দেখেন। আমি বরাবরই বলি, ভারত নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মাথা ব্যথা নাই, জনগণের সাথে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার যত সমস্যা হচ্ছে বিজেপি সরকার, তাদের পলিসি এবং সীমান্তে আপনাদের যে অবস্থান বা অ্যাক্টিভিটিস, ইভেন বিজেপির কিছু পাগলা এমপি মন্ত্রী যারা বাংলাদেশকে নিয়ে সবসময় কটাক্ষ করে, ছোট করে কথা বলে, সেই জায়গা থেকে আমার মতন অনেকেই ভারতের সরকারের প্রতি বা এদের সহযোগী যারা আছেন তাদের প্রতি আমাদের প্রতিবাদটা সবসময় জারি থাকে। বিষয়টা এমন না যে পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী, উই ডোন্ট লাইক দ্যাম। আছে বাংলাদেশে কিছু বীজ আছে, সেটা আলাদা, বাট আমরা না, আমরা বাংলাদেশ পন্থী ভাই। বাংলাদেশে আবার আপনাদের দাদাপন্থীও কিছু লোক আছে, দেখবেন যে যেটাই হোক মানে ভারতের সাপোর্ট করতেছে। এটা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জায়গাতে আবার অনেক দূর আগানো। আর পাকিস্তানের বেলায় জামাত ইসলাম, আবার অনেক অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরাও যথেষ্ট পাকিস্তানপন্থী, অনেক জায়গায় এটা আমরা দেখি, কমেন্টও দেখি। তো যাই হোক, আমার আলোচনার জায়গাটা হচ্ছে বাংলাদেশ পন্থী জায়গা থেকে। ভারতের একজন কি বলা হয় যে সম্ভবত পার্লামেন্টেরিয়ান এমপি অথবা মন্ত্রী টাইপেরই কেউ হবে, তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানান নিষেধাজ্ঞা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য সেক্টরে। বাংলাদেশ ভারত থেকে তুলা বা কি আমদানি করবে না, ভারত আবার নিষেধাজ্ঞা দিচ্ছে স্থলবন্দরে, আবার সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো এর মাঝখানে এই দিলীপ ঘোষ যে বক্তব্য দিয়েছে, আপনার বার্তা সংস্থা এএনআই-কে, তার বক্তব্য, আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশকে কেন ছাড়, মানে কিতা বুঝাস বাবা, পাকিস্তানকে কিসের টাইট দিছ? আগে আগে ফোন দেয়া যে হ্যালো শাহবাজ ভাই, একে থোড়া ছোটা সা ফাইট हो जाए, आप हमको ठोक दो, हम आपको ठोक देंगे, लोग खुश हो जाएंगे। তো ধরা খাইছে না যে যুদ্ধ পুরোটাই পাতানো ছিল, সে আবার বলে পাকিস্তানকে টাইট দিতে পারে। এই ধরনের বক্তব্য শুনলে আপনাদেরকে এখনো মনে হয় না যে এদেরকে আপনাদের একটু রূপসা দিয়ে আদর করা উচিত? তারপর সে কি বলছে, চারদিক থেকে ভারত দিয়ে ঘেরা, তো মানে বুঝলাম না তো, চারদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা তো আচ্ছা। এরপর সে বলছে ওদের সব আমাদের হাতে, তাই নাকি? তোমরা তোমাদের দেশের ল্যাট্রিন বানাও হাগামতি করার জন্য, যদি আমাদের দেশে সবকিছু তোমাদের হাতে, মানে এই যে বক্তব্যগুলা ভারত বাংলাদেশে খাওয়ায় না পালে, আমরা এই কথাগুলো ভাই লাগে কি না আপনি যদি হইতেন বাংলাদেশি? তারপর সে কি বলছে, আকাশ থেকে পানি, ব্যবসা থেকে বাণিজ্য, মানে বুঝাইতেছে আকাশ থেকে পানিও ভারত আমাদেরকে দেয় নাকি? মানে আকাশ কি আমগো, আকাশের উপর তুমগো অস্তিত্ব বা মানে কি বুঝলাম না, আমরা আকাশটা ভারতের আকাশের নিচে দিয়া পড়ছে। ব্যবসা থেকে বাণিজ্য, ভারত বাংলাদেশে হিউজ পরিমাণ মাল রপ্তানি করে, বাংলাদেশের ব্যবসায়ীরা আনে, তো মাগ না আনে না টাকা দিয়ে আনে? তোমরা ব্যবসা করতেছো না, আমরা ভারতে কতটুকু রপ্তানি করি? খুব বেশি না, কিন্তু ভারতের মালে বাংলাদেশ 6 লাভ, এটাই বাস্তবতা। তো আমরা টাকা দিয়ে কিনতেছি, তোমাদের কাছ থেকে না কিনলে আমরা পাকিস্তান থেকে কিনবো, আমরা চীন থেকে কিনবো, আমরা তুরস্ক থেকে কিনবো, মিয়ানমার থেকে কিনবো, সমস্যা কি? ওখানে যে বাংলা একটা কথা আছে, পুন্দে ঘু থাকলে ডিজাইন করা হাগারও বা বয় না, বিষয়টা মাথায় রাখতে হবে, এই জায়গাটা বলি বারবার। তারপর সে বলছে ওদের বোঝা উচিত, কাদের? বাংলাদেশের। কি
ভারতের সঙ্গে টক্কর দিলে আমরা বাঁচতে পারবো না। আছে কোনো কথা? নিজের দেশের মানুষ না খাইয়া মরে, হাগার জায়গা পায় না, আপনাদের স্যানিটেশন সিস্টেম নাই, সে আইসা বাংলাদেশ নিয়ে এই ধরনের কথা বলে। আরে বাংলাদেশে বস্তির মধ্যে তো বাবা স্যানিটেশন সিস্টেম আছে। এই কারণে দাদা আমার মায়েরই মাথা গরম হয়ে যায় যখন এই ধরনের বক্তব্য শুনি। তবে বাংলাদেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের জাল বুনতেছে এই বিজেপি সরকার। আমি বরাবরই বলছি, বিজেপি সরকার বাংলাদেশকে নিয়ে একটা নীল নকশা করতেছে। হয়তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। একদম মানে এটা হালকা নেওয়ার কিছু নাই। প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারত বাংলাদেশের বর্তমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক যতটা তলানিতে নেমেছে, তার চেয়েও বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা বাণিজ্যিক দিকটা যখন ঢাল বা ভাটা পড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানচিত্রে যা যা প্রয়োজন সকল কিছু ভারতের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন এক মিশন চালিয়ে যাচ্ছে। আসুন এ বিষয়ে সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে দিল্লি কেন্দ্রিক রাজনীতি, এটি এখন তুঙ্গে। কে কিভাবে দিল্লির স্টার হবে, দিল্লির বন্ধু হবে, এবং ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে কার কত সম্পর্ক রয়েছে, এটি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু গোপনে গোপনে বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা নমিনেশনের জন্য, ভবিষ্যতের মন্ত্রী এমপি হওয়ার জন্য, রাজনীতিতে টিকে থাকার জন্য দিল্লির যে লবি, এই লবিটির পেছনে পাগলের মতো ঘুরছে। তাদের এই ঘোরাঘুরির কারণে যারা দলের নেতৃবৃন্দ রয়েছেন, সমর্থক রয়েছেন, বিএনপি এবং জামাতের আমজনতা, সাধারণ মানুষ, যারা মূলত ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ধারণ করেন, তো সেই মানুষগুলো এখন রীতিমতো বিরক্ত, ত্যক্ত, অনেকে রীতিমতো বিদ্রোহ করেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে জামাতের সঙ্গে দিল্লির একটা সম্পর্ক আছে বা হতে পারে, এরকম একটা সন্দেহ, জাস্ট একটা সন্দেহ, কোনো তথ্য নেই, প্রমাণ নেই। কিংবা ধরুন বিএনপির সঙ্গে দিল্লির একটা সম্পর্ক, বা বিএনপি দিল্লির একটা গ্রিন সিগন্যালের জন্য চেষ্টা করছে, ঠিক এরকম একটা সন্দেহ থেকে সামাজিক মাধ্যমে যারা কথাবার্তা বলেন, তাদের একটা বিরাট অংশ বিএনপি এবং জামাতকে গালাগাল দিচ্ছে। আবার সেই সকল গালাগালের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি এবং জামাতের যারা সাধারণ জনগণ, সাধারণ কর্মী সমর্থক, তারা এই দুটো দলকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করছে। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এবং নায়েবে আমির নয়, ঠিক আমিরে জামাত, এবং দ্বিতীয় ব্যক্তি নায়েবে আমির যিনি রয়েছেন, একজন ভদ্রলোক, সাবেক সংসদ সদস্য ছিলেন, শিবিরের সভাপতি ছিলেন, যাকে বলা হয় ভারতের এজেন্ট। এই মোট তিনজন মানুষকে, আরও একজন মানুষ আছেন আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং জনাব টুকু, ইকবাল মাহমুদ টুকু, তো তাদেরকে টার্গেট করে, অর্থাৎ বিএনপি তিনজন এবং জামাতের এই দুইজন, তাদেরকে টার্গেট করে বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা এবং তাদের কর্মী সমর্থক, এবং একই সঙ্গে যারা সামাজিক মাধ্যমে বা মিডিয়া জগতে, মূলধারার গণমাধ্যমে, টকশোতে বিএনপি এবং জামাতকে দীর্ঘদিন ধরে সাপোর্ট দিয়ে আসছিলেন, এবং তাদের আজকের এই অবস্থায়, অর্থাৎ আজকে হাসিনা পরবর্তী সময়ে জামাত যে স্বপ্ন দেখছে ক্ষমতায়, বিএনপির স্বপ্ন দেখছেন, এই স্বপ্নর বাস্তবায়নে যারা বিভিন্ন সময়তে কাজ করেছেন, তারা তো একেবারে তেলে বেগুনে, রেগে মেগে, যা মুখে আসে সেইভাবে গালাগাল করছে। এবং তাদের সেই গালাগালের বিরুদ্ধে বিএনপি এবং জামাত, এই দুটো দলই সরাসরি প্রতিবাদ করতে পারছে না, না পারছে পক্ষে বলতে, না পারছে বিপক্ষে বলতে। প্রায় প্রতিদিনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কার কি আত্মীয়তা, আওয়ামী লীগের যারা বড় বড় লোক, যেমন ধরুন এস আলম, কিংবা সালমান এফ রহমান, কিংবা ধরুন বসুন্ধরা, এই ওনাদের সঙ্গে
বিএনপি এবং জামাতের কাদের আগে কেমন সম্পর্ক ছিল আর ইদানিংকালে কেমন সম্পর্ক হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তুমুল আলোচনা চলছে। এবং সেই আলোচনার মধ্যে আমরা ভুলেই গেছি যে গত কয়েক মাসে এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে নতুন করে কয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকল। আমেরিকা কি চাচ্ছে, ভারত আসলে এখানে পার্বত্য অঞ্চলে কি খেলাধুলা করছে, কিংবা এখানে ভারত কিভাবে আওয়ামী লীগকে পেট্রন করার চেষ্টা করছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি। কিংবা এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে চিরাচরিত দ্বন্দ্ব সংঘাত, সেটার পরিবর্তে জামাত এবং বিএনপির সঙ্গে যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে, কিংবা হেফাজতের সঙ্গে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, চরমোনাইয়ের সঙ্গে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে, এইটা জনগণ এতটা এনজয় করছে এবং রাজনীতিবিদদেরকে দায়ী করছে। আর এই ফাঁকে সরকার যে কাজগুলো করতে চাচ্ছে, সরকারের যে মাস্টার প্ল্যানগুলো, বা সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে বা পেছন থেকে যারা সরকারকে পেট্রন করছে, সেটা দিল্লি হতে পারে, আমেরিকা হতে পারে, চীন হতে পারে, তারা সেই জায়গাতে একেবারে শো 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 করে বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থাতে 3 ধরনের সমস্যা। সেই সমস্যা হলো যে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে আমরা যা শুনছি, যা দেখছি, সেটি বাস্তব নয়। এর পেছনে আরও খেলাধুলা আছে। ফলে আমরা এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়েছি সাধারণ আমজনতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্রিজ থাকে, একটা হলো বাইরে রাজপথের আন্দোলন থাকে, আর ভিতরে একটা সমঝোতা থাকে। এখন দুটোই বন্ধ। বাইরে এরকম কোনো প্রকাশ্য শত্রুতা, প্রকাশ্য বন্ধুত্ব নেই। একেবারে ছেলে খেলামূলক কতগুলো বৈঠক, ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি বৈঠক করছে। জামাতের আমির সাহেব চরমোনাইয়ের আমির সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন। এরকম যে বিষয়গুলো, এগুলো একেবারে যাকে বলা হয় আপনার খুব মাথা ব্যথা হয়েছে, একটু নিক্স বা ভিক্স আপনি মেখে দিলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।